ভারতের সীমান্তে অর্থাৎ বাংলাদেশ সীমান্তে কিন্তু ইন্ডিয়ান ফাইটার জেট একেবারে রেডি রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতকে টুকরো করতে এলেই ইউএসএ আর্মি আর ফিরতে পারবে না, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত। আমি একটু ছবিগুলো দেখাতে বলবো যে হারকিউলিস, সেই হারকিউলিস বিমান নেমেছে বাংলাদেশে এবং উদ্দেশ্যটা কি। আমি সেই যে বিমান নেমেছে চট্টগ্রামে সেই ছবিগুলো একটু দেখাতে বলি। হারকিউলিস বিমান সেগুলো নেমেছে এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, টার্গেট কিন্তু ভারত। আমি ছবিগুলো একটু দেখাতে বলবো। ইজিপ্টেরও একটা যুদ্ধ বিমান এসেছে যেটা আমেরিকান মেড। কেমন? হ্যাঁ দাদা, যদি একটু বলেন যে হারকিউলিস নেমেছে, আর কি কি যুদ্ধ বিমান নেমেছে, কখন নেমেছে এবং তারপর মুভমেন্ট কি ছিল, মানে এখান থেকে যারা নেমেছেন তাদের মুভমেন্টটা কি ছিল। আমি আপনাকে মুভমেন্টের কথাটাতে আসছি। আমি আপনাকে আসলে প্রথমে এইটার আশেপাশের যে সার্কামস্টেন্স সেটা আপনাকে একটু বর্ণনা করি, দর্শকরাও তাহলে বুঝতে পারবে। দেখুন, আপনার এই প্রোগ্রামটা যেমন ভারতীয় নাগরিকরাও দেখবেন, একই সাথে বাংলাদেশের নাগরিকরাও দেখবেন। অবশ্যই অবশ্যই। আমার একটি রাজনৈতিক পরিচয় আছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। আমি বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের কাছে আমার একটা করজোড়ে প্রার্থনা থাকবে যে আজকের প্রোগ্রামটা অন্তত আমি আওয়ামী লীগের সমর্থক কিনা বা আমি কার সমর্থক এইভাবে না দেখে শুধুমাত্র একজন বাংলাদেশী হিসেবেই যদি তিনি কনসার্ন হন, তাহলে মনে হয় তার নিজের প্রতিও সুবিবেচনা করা হবে। দেখুন, এই 7 সমুদ্র 13 নদী আমরা বলি, আমেরিকা থেকে আমেরিকান সৈন্য বাংলাদেশে ড্রিল করতে আসবে। আমেরিকার কি আসলে এতই ঠেকা পড়েছে যে আমাদের কাছ থেকে স্কিল শিখতে আসবে বাংলাদেশের কাছে? বাংলাদেশের আর্মির কাছে স্কিল শিখার কি আছে? বাংলাদেশের কি শিখতে আপনার গন্ডায় গন্ডায় সৈন্যরা, আর্মি অফিসাররা এখানে আসবে? দেখুন, আমরা সেন্ট মার্টিনের কথাটা, আমরা মিজোরামে ক্রিশ্চিয়ান অঞ্চল, একটা ইস্ট তিমুর, এগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুনেছি, জেনেছি। এখন যখন আমেরিকান আর্মি সিলেটে চলে আসছে, যখন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি আইএসআই এজেন্টরা এখানে রাস্তা ক্লিয়ার করছে, যেটা আমেরিকার সৈন্যদের একটা প্রক্সি হিসেবে বা অগ্রবর্তী দল হিসেবে তারা কাজ করছে, সেখানে আমেরিকান সৈন্যরা আপনার চিটাগংয়ে গিয়ে, মানে এই মহেশখালী অঞ্চলে গিয়ে আগুন নির্বাপনের ট্রেনিং করছে। কেন করছে? তার মানে হচ্ছে যে তারা এই জাহাজগুলোতে করে আস্তে 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 কলোনি কিভাবে করে, এইভাবে অল্প 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 করে লোক আনে, তাই না? এইভাবে তারা লোক আনছে। এই যুদ্ধ বিমানটা আপনি লক্ষ্য করুন, এটা এই ধরনের যুদ্ধ বিমান কখন নামানো হয় একটা দেশে? এগুলো কি ত্রাণ এনেছে আমাদের দেশে? এগুলোতে কি কোনো পণ্য এনেছে? না। এগুলোর মধ্যে এর আগেও আমরা দেখেছি, আমরা এই প্রোগ্রামই করেছি যে ইউনাইটেড নেশনস এর বিশাল বড় প্লেন এসে হাজির হয়েছে, প্রায় 8টা 9টা বড় ক্যারাভানে করে কি কি যেন যাচ্ছে। আমরা মায়ানমারে করিডোরের কথা জেনেছি। সবকিছু মিলে এখানে তারা সৈন্য সমাবেশ করছে, কারণ যখন এই শহরের কাজটা করছে, একই সাথে ওই সৈন্যরা যাতে এই শহরের সাথে পরিচিত হতে পারে, আমাদের এই অঞ্চলের সাথে, এই ভূমির সাথে পরিচিত হতে পারে, সেইখানে তাদের ট্রেনিং গুলো আস্তে আস্তে চলছে। এবং আমরা এই ছবিগুলো পেয়ে যাব খুব শীঘ্রই, যে কোন অঞ্চলে পার্টিকুলারলি তারা ট্রেনিং করছে, তাদের বেসটা কোথায় হচ্ছে। অর্থাৎ আমেরিকার যে মিয়ানমার যে অ্যাক্ট আছে 2022, যেখানে তারা মিয়ানমার বা বার্মা অ্যাক্ট যেটাকে বলে, এই বার্মা অ্যাক্টের ভিতরে পরিষ্কার ভাবে আছে তারা এই অঞ্চলে কি করতে চায়, কি আধিপত্য করতে চায়। এবং আপনি কোয়াডের কথা দেখেছেন যে এটা এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারা চায়নাকে আটকাতে চায়। চায়নার কথা বলে আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের, এখনো সেই যে পিরিয়ডটা চলছে, ভারতের ট্যাক্স বৃদ্ধি করা, ভারত কেন তেল কিনলো রাশিয়া থেকে, সেটার জন্য তাকে প্রেসার দেওয়া, জর্জ সরোসের টাকার মাধ্যমে আপনার ভারতীয় জনতা পার্টি তাকে আপনার আক্রমণ করা, কিংবা তাদের রাজনীতিবিদদের চরিত্র হলো, নানান ধরনের ঘটনা চলছে। আমি যেহেতু ভারতের ইন্টারনাল রাজনীতিতে আসলে সেগুলো নিয়ে কথা বলতে চাই না, ওইটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু আমার যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে এখানে কয়েকটা ফ্রন্টে আমেরিকা খেলছে। একই সাথে অ্যাপারেন্টলি আপনার প্রথমে মনে হতে পারে চায়না মনে হয় টার্গেট, কিন্তু আমরা খুবই পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে এইখানে বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে আসলে 3টা রাষ্ট্রকে তারা গুলি করতে চায়। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মিয়ানমার, একটা হচ্ছে চায়না। চায়নার এই অঞ্চলে তারা প্রভাব বৃদ্ধি করতে চায়, চায়নাকে এক ধরনের তারা থ্রেট মনে করে, আপনি জানেন। এবং এই অঞ্চলে যদি তারা একটা বেস করে, আপনার এই বেসিন দিয়ে থাইল্যান্ডও কাছে, কম্বোডিয়াও কাছে, অর্থাৎ তাদের একটা বড় ধরনের বেস তৈরি হওয়া মানে হচ্ছে এখানে 7টা 8টা দেশ
বড় ধরনের অবস্থার মধ্যে বা জটিলতার ভেতরে পড়ে যায়। তাদের এখানে সবচাইতে বড় মানে আমরা বলবো ইভিল ফ্রেন্ড কে পাকিস্তান। ফলে আপনি পাকিস্তানের যে লম্ফজম্ফ সেটাও দেখবেন বৃদ্ধি পেয়ে যাবে। একদম, অলরেডি কারণ তো তাদের আসিফ মুনির তো বারবার করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে, হ্যাঁ, কখনো তিনি মিটিং এ একদম বসছেন, কখনো লাঞ্চে যাচ্ছেন, সুতরাং তার লম্ফঝম্প বেড়ে যাওয়াটা তো খুব একটা অস্বাভাবিক কিছু নয়। একদম একদম আমরা যেমন 1971 সালে রাজাঘাটদেরকে দেখেছি, পাকিস্তানি আর্মিকে দেখে কিভাবে তারা মানুষকে মেরেছে, ঠিক তাদের প্রভু অর্থাৎ আমেরিকাকে দেখে এখন পাকিস্তান রাজাঘাটের ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। সুতরাং আপনি যেই কারণটা আমাকে জিজ্ঞেস করছেন, কারণটা সিম্পল। সেটা হচ্ছে যে এইখানে তারা, আমরা যে বেইজের কথা বলছি, এই বেইজ তারা করে ফেলছে। এই ডিলটা, যেমন আমি সেদিন আপনাদের প্রোগ্রামে বলেছি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে আমরা কথা বলেছি, যেটা আমরা সামনে তুলে ধরেছিলাম। এই যে এই ডিলটা নিয়ে সেদিন আমরা আলোচনা করেছি, আপনার মনে আছে নিশ্চয়ই। এই জায়গাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আপনাকে আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে বাংলাদেশ কোন রাষ্ট্রে এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, এবং আমরা যে কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করি, এবং এখানে সমুদ্র কেন্দ্রিক যে পণ্যগুলো আছে এইটাকেও আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারবে বলে এখানে পরিষ্কার ভাবে লেখা আছে। অর্থাৎ বাংলাদেশকে কমপ্লিটলি ধরেন কিনে ফেলছে। এবং আমি জানি না যে তাদের জন্য তো সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। তিনি না থাকার ফলে যেটা হয়েছে, তাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আছে, অর্থাৎ তাদের যে দারোয়ান সরকার যেটা আছে, ইউনূসের দারোয়ান সরকার, এই অবৈধ দারোয়ান, এদেরকে দিয়ে তাদের কন্ট্রাক্ট, যেমন জিসুমিয়া একটা চুক্তি আছে এবং আকসু। এই জিসুমিয়া চুক্তি বলছে যে তারা অস্ত্র ক্রয় বিক্রয় করতে পারবে। আকসু বলছে, আকসু একটা চুক্তি আছে যেটা সাইন হয়ে যাবে, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকার যুদ্ধ বিমান যখন তখন অবতরণ করতে পারবে, ফুয়েল নিতে পারবে। আচ্ছা, একই জিনিস বাংলাদেশ করতে পারবে। আচ্ছা ইন্দিরাজি, আপনি আমাকে একটা কথা বলেন তো, বাংলাদেশ আমেরিকাতে ফুয়েল নিতে যাবে? আপনি আমাকে এই কথাটা বলেন। অনেকটা ব্যাপারটা এমন হয়েছে ব্যাপারটা শুনতে যে খুব আপনি, খারাপ লাগলেও দাদা, আপনার দেশ শুনতে খুব খারাপ লাগলেও বাংলাদেশ কি খাবে এখন সেটা ঠিক নেই, তারা আমেরিকায় জ্বালানি ভরতে কিভাবে যাবে। আপনাকে আমি আরেকটা কথা বলছি, একটা কথা বলছি যে দেখুন, এই যে খাবারের কথা বলছেন, যে আমরা খাবারের স্বয়ং সম্পূর্ণ ছিলাম গত বছর পর্যন্ত, এই এক বছর আমাদের যে অবস্থা হয়েছে, জানি না এটা দুর্ভিক্ষ নামবে। আমি আপনাকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে ওই যে আমরা শিয়াল এবং বকের একটা গল্প পড়েছিলাম, যে শিয়াল বককে দাওয়াত দিয়েছে তার বাড়িতে, দাওয়াত দিয়ে প্লেটের মধ্যে খাওয়া দিয়েছে। এখন বক তো আর প্লেট থেকে খাওয়া নিতে পারবে না, তাকে এমন একটা জায়গাতে দিতে হবে। এখানে একটা প্রশ্ন, যে কিছুদিন পরে আমেরিকা যেখানে আসে সেখানকার মানুষকে তো পরাধীন করে দেয়, আমরা বিভিন্ন দেশে দেখেছি, অতি সম্প্রতি আফগানিস্তানের অবস্থাও দেখেছি। বাংলাদেশের যারা মানুষজন তারা দেশে থাকতে পারবেন তো? তাদেরকে আবার বাংলাদেশে থাকতে গেলে ভিসা পাসপোর্ট করে থাকতে হবে না তো? এইটা তো অলরেডি